জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। রাজনীতি আজও আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। চারজন অতিথি থাকবেন আমাদের সঙ্গে, কেউই আজকে স্টুডিওতে নেই। গত দু তিনটে পর্বের মতো আমি একাই স্টুডিওতে। আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আমাদের সঙ্গে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি থাকবেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকেও পেয়ে যাব নিশ্চয়ই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনি আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কাজেই শুরুর প্রশ্নটা আমি আপনাকে দিয়েই করতে চাই। ছোট্ট রিয়ার কি দোষ ছিল? এই প্রশ্নটা ঘুরে ফিরে, যেহেতু আমি সাংবাদিক, আমাকে অনেকে করছেন বা আমার নিজেরও মনে হচ্ছে যে বাবা মার একমাত্র সন্তান রিয়া গোপ ছিল। রিয়া, আহাদ, সামির, ওদের কি দোষ ছিল? কয়েকটি নাম ঘুরে ফিরে আসছে। ওরা কেউ কিন্তু জামায়াত শিবির বোঝে না, কেউ কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগকে বোঝে না, কেউ কিন্তু কোটা সংস্কার আন্দোলন বোঝে না, কেউ রাজাকার, স্বৈরাচার, মুক্তিযুদ্ধ কিছুই হয়তো বুঝবার বয়স তাদের হয়নি। ওদের কি দোষ ছিল স্যার? ধন্যবাদ নিকল, আপনাকে ধন্যবাদ, যমুনা টিভির অসংখ্য দর্শকবৃন্দকে। আমরা খুব দুঃখিত যে ভয়াবহ ঘটনাটি ঘটলো কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। শিক্ষার্থীরা আন্দোলন করছে কোটার জন্য, কিন্তু পরবর্তী পর্যায়ে যেটা সহিংসতায় রূপ নিল সেটা খুবই দুঃখজনক এবং যার জন্য এতগুলো প্রাণ চলে গেল। আমাদের প্রথম আবু সাইদ থেকে শুরু করে রিয়া, আহাদ, আপনি সারিয়া, যাদের নাম আপনি বললেন, এবং যেভাবে তারা প্রাণ দিয়ে গেল, তারা নিজেরাও জানে না, তাদের পরিবারও জানে না, জাতীয় বুঝতে পারে না যে তারা প্রাণটা দিল কেন। এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং আমাদের জাতির জন্য এটা মানে কি বলবো, যে মানে একজন শিক্ষক হিসাবে আমি মনে করছি যে বাচ্চাগুলো কোথাও শিক্ষার্থী ছিল বা শিক্ষা আরম্ভ করবে। রিয়া হয়তো এত ছোট ছিল, কিন্তু যে ফুল না ফুটিতে ঝরে গেল মনে হচ্ছে সেটাই। এটা খুবই দুঃখজনক। আমরা এই যে সন্ত্রাসের পিছনে কারা ছিল, কারা এই যে আমাদের কমলপথের শিক্ষার্থীরা যখন তাদের দাবির জন্য আন্দোলন করছিল, এক দফা দাবি, তারা কোটা সংস্কার চায়, কিন্তু সেক্ষেত্রে আমরা শিক্ষক হিসাবেও কিন্তু শিক্ষক সমিতির যেহেতু আমি সভাপতি, আমরা তাদের যৌক্তিক সমাধানের পক্ষে আমরা বিবৃতিও দিয়েছি। কিন্তু আমরা দেখলাম 16 তারিখের পর এই কোটা আন্দোলনটা শিক্ষার্থীদের হাতে নেই, এমনকি পর্যায়ক্রমে সেটা চলে গেল ধ্বংসস্তূপে। এমনকি আমরা দেখলাম যে শিক্ষার্থীরা যে সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করবে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোই ধ্বংসলীলায় রূপান্তরিত হলো। সেতু ভবন বলেন, তারপরে আপনার দুর্যোগ অধিদপ্তর বলেন, তারপরে আপনার মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন মন্ত্রণালয়ের বা এবং ওষুধ প্রশাসন বলেন, সেই জায়গাগুলোতেই কিন্তু ধ্বংস করা হয়েছে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তো সে কাজটা করে নাই, তাহলে এখানে কারা এই কাজটি করলো সেটাই জাতির কাছে প্রশ্ন। এমনকি এটার পিছনে কারা জড়িত ছিল, এমনকি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও দিয়েছিল এটা শেষের দিকে, 15-16 তারিখের দিকে। এমনকি পরবর্তী পর্যায়ে এখন যে আমরা তথ্যগুলো পাচ্ছি বা বিভিন্ন, কারণ এখন তো সবে রেকর্ডেড, আপনাকে কোথায় কি করলো না করলো মোবাইলে রেকর্ড করা যায়, কী শব্দ চয়ন করেছে সেগুলো পাওয়া যাচ্ছে। সে তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধীও স্লোগানও দেওয়া হয়েছে। তাহলে এটা দিয়ে তো বুঝতে পারছেন যে কী ঘটনাগুলো ঘটানো হলো, কারা ঘটিয়েছে। যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, এমনকি আমি মনে করি যে এই যে এত বড় একটা হত্যাকাণ্ডের মতোই হয়ে গেল যে 100-র উপরে বা প্রায় 200-র কাছাকাছি
মানে শিক্ষার্থী সহ সাধারণ জনগণ মৃত্যুবরণ করলো, এই মৃত্যু দায় নিবে কে? আমরা সাধারণ জনগণ, আমরা শিক্ষার্থী, আমরা শিক্ষক, দেশটা আমাদের। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের এই স্বাধীনতাকে আবার হুমকির সম্মুখীন, সেটাই আমাদের এখন ভাবতে হবে। সময় এসেছে আমাদের সেটা নিয়েই কথা বলা। জি, মানে দোষ কার সেটা খুব স্পষ্ট যে আমি বুঝলাম তেমন নয়। আমাদের সঙ্গে অ্যাডভোকেট আফজাল হোসেন আছেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মেট্রো রেল হয়ে জন্মাতে চায়, আবার কেউ হতে চায় ডাটা সেন্টার বা টোল প্লাজা, গাড়ি কিংবা ফুটওভার। এরকম নানান ধরনের মন্তব্য, কথা। অনেকেই বলছেন যে মানুষ না হয়ে এদেশে ওসব হয়ে জন্মালেই দাম পাওয়া যায় বেশি, এদেশে মানুষের দামটাই বোধহয় সবচেয়ে কম। লোকে কেন এমন কথা বলছে? আপনি দীর্ঘদিন মাঠে ময়দানে রাজনীতি করেছেন, আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, আপনি জনগণের সঙ্গে মিশেছেন, জনগণের পালস আপনি বলছেন। তাহলে কেন লোকে এসব কথা বলছে? কেন মানুষ হয়ে আর এদেশে জন্মাতে চায় না? কেন মেট্রো রেল হয়ে জন্মাতে চায়? আমি আপনার না বলা কথা অনুধাবন করার চেষ্টা করেছি। আমি আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে কথাগুলো বলে, যে গুজবগুলো সৃষ্টি করে, মানে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়, আসলে এগুলো এক ধরনের সত্যের অপলাপ। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি এই নৃশংস ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে গণভবনে ডেকে তাদের সাথে কথা বলেছেন। অত্যন্ত বেদনা বিধুর অবস্থায় তিনি তাদের সাথে আলাপ করেছেন। কারণ বঙ্গবন্ধু সেই রক্তাক্ত হত্যাকাণ্ডের পরে পরিবার পরিজন হারিয়ে এদেশের মানুষকে আপন করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনীতিটা করেন। সুতরাং মানুষের সাথে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কে কোন দল করে এটি বিবেচ্য বিষয় না। মানুষের সেবা করা, মানুষের জন্য কাজ করা, সেটাই তার মূল লক্ষ্য। এবং সেই কারণেই তিনি কিন্তু সবসময় বলেন যে সবাই যারাই আহত হয়েছে অথবা এই নৃশংস ঘটনায় মানে এখানে ভিকটিম হয়েছে, সবার জন্য চিকিৎসাটা উন্মুক্ত। এবং আজকেও তিনি বঙ্গবন্ধু হাসপাতালে সেখানে গিয়েছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং আহতদের সাথে তিনি কথা বলেছেন, তাদের সমবেত হয়েছেন এবং চিকিৎসার খোঁজখবরটি নিয়েছেন। সুতরাং এখানে যারা বলছেন যে মানুষ না হয়ে অন্য কিছু হয়ে জন্ম নিলে ভালো হতো, আমি মনে করি যে এটি হয়তো আবেগের কথা হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চেনে তারা জানে যে এই দেশে মাটি মানুষকে ভালোবেসে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে তিনি কিভাবে কাজটি করেছেন। আপনারা জানেন যে অগ্নি সন্ত্রাস হয়েছে, যারা গ্রেনেড হামলা করেছে, যারা মানুষ হত্যা করেছে, মুখমণ্ডল পুড়িয়ে দিয়েছে, সেই মানুষগুলোকে দেশের মানুষ, যে রাজনৈতিক দল বিএনপি জামাত যারা করেছিল, জঙ্গিবাদী গোষ্ঠী করেছিল, তারা কখনই খোঁজটি নেয়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই পরিবারগুলির পাশে এখন পর্যন্ত আছে, তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে। এমনকি 21শে আগস্টে 23 বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কারবালা ঘটিয়েছিল, বিএনপি জামাতের সরকারের সময় মন্ত্রীর বাসায় বসে সিদ্ধান্ত নিয়ে সেদিন সেই রকম গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই গ্রেনেড হামলা করে যাদেরকে আইবি রহমান সহ যে সকল পরিবারকে মানে একেবারে পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে 24 জনকে এবং 500-র বেশি মানুষকে আহত করা হয়েছে, সেই পরিবারগুলোর খবর কে নিয়েছে? যারা গ্রেনেড হামলা করেছে তারা কি একবার জিজ্ঞেস করেছে? একবার তারা কি তার জন্য অনুতপ্ত হয়েছে? একবার কি তারা তার জন্য মানে ক্ষমা প্রার্থনা করেছে? কেউ করেনি। এই মানুষগুলোর পাশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সুতরাং এই দেশে আমি মনে করি যে এখনো মানবিকতা জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, গণতন্ত্রের জন্য তিনি এবং এদেশের মানুষের উন্নতি অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে টিকে রাখার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেটি করেন সেটি আমার মনে হয় অন্য কেউ করেন না। সুতরাং আবেগের বশবর্তী হইয়া অনেকে অনেক কথাই বলেন, কিন্তু আমি যেটা মনে করি যে এই যে কোটা সংস্কারের যে আন্দোলন, এটিও আপনি দেখেন এর সাথে যখন যে জামাত বিএনপি যখন ভর করলো তখন কিন্তু এর চরিত্রটা পাল্টে গেল। এবং
আমাদের কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃত্বস্থানীয় তারাও বলেছে এই ধ্বংসযজ্ঞ যারা করেছে, যারা টেলিভিশন ভবন পুড়িয়ে দিয়েছে, যারা রেল ভবন পুড়িয়ে দিয়েছে, যারা দুর্যোগ ভবন পুড়িয়ে দিয়েছে এবং এইরকম হত্যাকাণ্ড করেছে এবং রাস্তাঘাট ধ্বংস করছে, তারা কিন্তু তখন আর ছাত্ররা মাঠে ছিল না, মাঠে ছিল ওই মতলববাজরা এবং ওরা বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল এবং জঙ্গি মৌলবাদী গোষ্ঠী। সুতরাং এই সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং আমি যেটা মনে করি, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করাই যথেষ্ট না। আমি মনে করি যে এর যে ক্ষত, এর যে কষ্ট, সন্তান হারার বেদনা, এটি আমরা সকলেই বুঝি। একটা পরিবারের একটা সন্তান মৃত্যুবরণ করলে অথবা কারো ভাই হারালে, কারো স্বামী হারালে, কারো সন্তান হারালে সেটি কখনো পুষিয়ে দেওয়া যাবে না। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা সেটি হারে হারে জানেন। ৭৫-এর 15ই আগস্ট তার পরিবার হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, ছোট্ট রাসেলকে হারিয়েছেন। সুতরাং অ্যাডভোকেট আফজাল হোসেন, আমি মনে করি অবশ্যই জাতীয় কথাবার্তা বলে, এটি আমি মনে করি এক ধরনের কষ্টের বিষয়। জি জি, অবশ্যই সেই শোক আসলে কাটানো যাবে না বা সেই শোক তাদের সবসময় থাকবে, কিন্তু বিচার তো হতে পারে। বিচার হলে নিশ্চয়ই তাদের ক্ষতে কিছুটা হলেও মলম নিশ্চয়ই লাগবে। আমাদের সঙ্গে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছেন। শিশু ফাইয়াজের রিমান্ড বাতিল, শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে, এই খবরটি পেয়েছি আমরা শেষ পর্যন্ত। কিন্তু এর আগে গতকাল মানে শনিবার আমরা যেটা দেখলাম যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফাইয়াজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। তার বাবা সব ডকুমেন্ট দেখিয়েছেন যে ফাইয়াজের বয়স 17, তারপরেও আমরা দেখেছি যে রিমান্ড ছিল তার। আজ হাইকোর্টের নির্দেশে 17 বছরের সেই ছেলেটির রিমান্ড বাতিল হয়। আদালত আজ বলেছেন এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বাংলাদেশের জার্সি পরা 17 বছরের এক কিশোরকে যখন আমরা দেখি যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ, তখন আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে কি ধরনের ভাবমূর্তি হতে পারে, মানে ছবিটা কেমন গেল, আমাদের ভাবমূর্তির কি হাল হলো বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। আমি ইন্টারনেট চালু হওয়ার পরেই বিবিসি, পালকি শর্মার ব্লগ, রজত শর্মার ব্লগ, ধ্রুবর ব্লগ, ইন্ডিয়ান এক্সপ্রেস, গার্জিয়ান, বিভিন্ন ব্লগের বিভিন্ন ভিডিও দেখছিলাম। আমি যেটা মনে করি গভর্নমেন্ট ইন্টারন্যাশনালি তীব্র ইউথ সংকটের সম্মুখীন হতে যাচ্ছে এবং হয়ে গেছে। সেখানে একটা ছেলের যদি 18 বছরের নিচে বয়স হয়, তার বয়স কিভাবে যাচাই হবে? একদম ক্যাটাগরিক্যাল, তার স্কুল সার্টিফিকেট, তার টিচার, তার স্কুলের হেডমাস্টার বা স্কুলের অ্যাডমিশন থেকে যেটা বোঝা যাবে, বা এসএসসি সার্টিফিকেট, যদি এই সমস্ত ডকুমেন্টে দেখা যায় তার 18 দিনের একদিন কম বয়স হয়েছে, তাকে রেগুলার কোর্ট কোনো আদেশ দিতে পারবে না, তাকে পাঠিয়ে দিতে হবে জুভেনাইল কোর্টে। দেন জুভেনাইল কোর্ট তাকে শিশু শোধনাগারে পাঠাবে। এটা কী করবে, কিভাবে ট্রায়াল করবে, দ্যাটস ডিফারেন্ট। এটা স্পষ্ট করে বলা দেওয়া আছে, সুস্পষ্ট আইন। এটার একটা সুস্পষ্ট ভায়োলেশন এখানে হলো, হাইকোর্ট পর্যন্ত যেতে হলো। নুরুকে আমি দেখলাম টিভিতে, যদি ভিডিওটা যা দেখলাম, যেভাবে সে দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, তাকে নিয়ে যাওয়া হলো, আবার তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হলো। তাকে তো মেডিকেল এক্সামিনেশন করা উচিত ছিল, তারপর টর্চার হয়েছে কি না, সে দাঁড়াতে পারছে না কেন, কি হয়েছে তার। এবং আমাদের সংবিধানের আর্টিকেল 33 আর্টিকেল 35 সাব আর্টিকেল 5 ক্যাটাগরিক্যালি বলছে, নো পারসন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট অন ট্রিটমেন্ট। অ্যান্ড আর্টিকেল 35 ইজ নট সাসপেন্ডেড, উই আর নট ইন এ স্টেট অফ ইমার্জেন্সি। কিন্তু আপনি টর্চার করছেন বলেই মনে হচ্ছে। কোটা আন্দোলনে যারা ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, তাদের আত্মীয়স্বজন বারবার বলছে অ্যারেস্ট করা হয়েছে। তাই না, এই যে কোটা আন্দোলনের ছেলেপেলেদের নিরাপত্তার জন্য আপনি অ্যারেস্ট করেছেন, ডিবি অফিসে রেখেছেন, একটা ক্লাউডি সিচুয়েশন, সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল। তাদেরকে অ্যারেস্ট করা হয়নি বলা হচ্ছে। অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে নিরাপত্তার জন্যই, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের নিরাপত্তার জন্য জোর করে ডিবি অফিসে রাখা হয়েছে। আপনি নিরাপত্তা দিতে চান, তাকে স্কট দেন, পুলিশ দেন। আর্টিকেল 33 ক্যাটাগরিক্যালি বলছে কাউকে অ্যারেস্ট করলে ইনফর্ম করতে হবে। ক্যাটাগরিকে বলছে যারা অ্যারেস্ট হবে তাদেরকে আইনজীবীর সাথে যোগাযোগ করে দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি কাউকে অ্যারেস্ট মানে এটাই অ্যারেস্ট, ডিটেনশনটাই অ্যারেস্ট। যদি কাউকে আটক করেন 24 ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ আদালতে প্লেস করতে হবে। আপনি তাকে অ্যারেস্ট না করেও অ্যারেস্ট করছেন এবং ডিটেনশনে রাখছেন, সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল, সম্পূর্ণ ইল্লিগাল। সরকার কন্টিনিউয়াস গ্রটক্স হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, যেগুলোর জাস্টিফিকেশন দিতে পারবে না। একজন ন্যূনতম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যখন সরকারি কাউকে এই প্রশ্নগুলো তুলবে কোনো ফোরামে, সরকার কোনো জবাব দিতে পারবে না। কিছু কিছু জিনিসের অকাট্য প্রমাণ তৈরি করছে সরকার নিজেই।
এবং এর মধ্যে একটা ছোট্ট ভালো ঘটনা আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী 34 জনের সাথে দেখা করেছেন, নিহত পরিবার, তাদেরকে আর্থিক সাহায্য দিয়েছেন। আমরা সবসময় মানবীয় রাজনীতিবিদ চাই, দানবীয় রাজনীতিবিদ চাই না। মানুষ মারা যাচ্ছে, সেখানে আধ্যাত্মিক তত্ত্ব, উদ্ভট রাজনৈতিক তত্ত্ব, তৃতীয় শক্তি, ষড়যন্ত্র, জামাত, শিবির, রাষ্ট্রের স্বাধীনতা, এইসব ঠুনকো কথাবার্তা দিয়ে আপনি কখনো মৃত্যুকে জাস্টিফাই করতে পারবেন না। কতজন মারা গেছে এখন আমরা জানি না। এদেশের একটা সচেতন নাগরিক, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147 জনের কথা আজকে অফিসিয়ালি। আজকে প্রথম আলোর রিপোর্ট 210 এবং নাম্বারটা বাড়ছে। কোনটাকে আমরা ভার্সন হিসেবে দেবো? মানুষের মৃত্যু নিয়েও সংখ্যাটা সঠিক দিতে পারছে না সরকার। এত হেজিটেশন কেন? এত 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 দ্বন্দ্ব কেন? কারণ সরকার অনেক কিছুরই ব্যাখ্যা দিতে পারবে না। আমি মনে করি এক্ষেত্রে তীব্র একটা আস্থার সংকটে দেশ চলছে। রাষ্ট্রের ভিত্তি হচ্ছে আস্থা। সরকারের ওপর, সরকারি ভার্সনের ওপর জনগণ এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কোনো আস্থা নেই। এবং দীর্ঘ 7-8 দিন ধরে আমরা দেখেছি বাংলাদেশের দেশীয় মিডিয়াগুলো কোনো নিউজ সঠিকভাবে প্রচার করতে পারে নাই, যে কারণে আমরা পত্রিকায় দেখেছি কালকে 27 জন মারা গেছে, অথচ আগের দিন আমরা কোনো টিভিতে একটা মৃত্যুর খবর পাইনি। এভাবে চেপে ধরে জোরপূর্বক একটা ইমার্জেন্সি চাপিয়ে দিয়ে, আনডিক্লার্ড এমার্জেন্সি চাপিয়ে দিয়ে একটা দেশ চলতে পারে না। এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। যদি সরকারি ভার্সন আপনি সত্য ধরে নেন যে দুষ্কৃতকারীরাই এই সব কিছু ভেঙেছে, সব কিছু করেছে, রাষ্ট্রীয় ব্যর্থতা। এত সম্পদ দেওয়ার পরেও, এত অস্ত্র কেনার পরেও, এত গাড়ি কেনার পরেও আপনি ইন্টারনেট সামাল দিতে পারলেন না, আপনি জেলখানা সামাল দিতে পারলেন না। এবং আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলবো, যতগুলো ভিডিও আমি দেখেছি ছাত্র আন্দোলনের প্রথম দিকে, কোনো ছাত্রের হাতে ভিডিওতে আমি যা দেখেছি, আমি লাঠি এবং পাথর ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র দেখিনি। এরপরে তার ভিডিও দেখার সুযোগ হয়নি। আন্দোলনটি ছাত্রদেরই ছিল, পিসফুলি ছিল। তাদেরকে যখন আঘাত করা হয়েছে তারা কাউন্টার আঘাত করেছে। এবং যে পুলিশের হত্যার কথা বলা হচ্ছে, আমরা দুঃখ জানাই, সবগুলো মৃত্যুই দুঃখজনক। পুলিশ কোন অবস্থায় হত্যা হলো? পুলিশের কাছে বিপুল অস্ত্র থাকে, অস্ত্র যখন শেষ হয়ে যায় তখন গণপিটুনিতে পুলিশ পড়ে যায়। আপনি অস্ত্র শেষ করছেন কেন? গুলি করেছেন কেন? কার নির্দেশে গুলি করলেন? এবং এতগুলো প্ল্যান ঝরল কেন? এই রক্তের দায় নিয়ে একটি সরকারকে আন্তর্জাতিকভাবে কিভাবে চলবে সরকার? এবং এমন একটি সময় যখন আমাদের অর্থনীতি তলানিতে পৌঁছে গেছে, যখন আমাদের প্র্যাকটিক্যালি ভিক্ষা চাইতে হবে, প্র্যাকটিক্যালি চায়নায় গিয়ে ডলার চেতে হয়েছে, ইয়েন চাইতে হয়েছে, চায়না না করে দিয়েছে। এখন আরেকটি দেশ খুঁজতে হবে যে আমাদের কিছু টাকা দিবে। ঠিক সেই সময় শামীম হায়দার পাটোয়ারি, অর্থনৈতিক যে নেতিবাচক প্রভাবটি পড়লো সেটা নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে। আমাদের সঙ্গে ডক্টর এম সাখাওয়াত হোসেন আছেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন পুলিশের গুলিতে রংপুরের আবু সাইদ নিহত হয়েছে। অনেকেই ভিডিও ফুটেজও দেখেছে। মামলার এফআরআইয়ে বলা হলো বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল 3:05 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এটা কেমন করে সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলি যে আমি টেলিভিশন দেখে কিন্তু উত্তরটা দিচ্ছি। এই কারণ হচ্ছে যে আপনার কথাটা কেটে আসতেছে, আমি জানি না আমার কথাটা আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছি, কিন্তু একটু ইকো হচ্ছে, প্রতিধ্বনিও শুনতে পাচ্ছি। আপনি যদি আপনার সামনে টেলিভিশন ভলিউমটা কমিয়ে বলতেন। যেহেতু আমি টেলিভিশন অন করে রাখছিলাম, এখন বলুন, এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে, প্লিজ বলুন। এখন পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি। কিন্তু আমি আপনার ভয়েসটা একটু কাটা কাটা পাচ্ছি। হাওয়ার আপনি যদি আমাকে পরিষ্কার শুনতে পারেন তাহলে আমি প্রথমে বলি যে আমরা একটা অত্যন্ত নাইট মেয়ারিশ, বাংলা কি হবে, দুঃস্বপ্নময় পরিস্থিতির মধ্যে আছি। এবং এমনই দুঃস্বপ্নময় পরিস্থিতিতে যে সন্ধ্যা হলেই আমি অ্যাট দ্য এজ অফ নিয়ারিং অ্যাবাউট 77 আমরা আতঙ্কিত থাকি যে কখন কাকে কিভাবে কি জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে আমার কাছে খুব দুঃখজনক হলো, আজকে বা গতকালকে হয়তো যে একটি মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে, একটি মহিলা সমন্বয়কারী। এটা কেমন কথা? মানে একটা স্বাধীন দেশে একটি ছাত্রীকে আপনি বাসা থেকে নিয়ে তাকে ডিবি কার্যালয়ে রাখবেন, এটার যে কি আন্তর্জাতিক রিপারকাশন হবে বা হচ্ছে সেটাকে আমরা খেয়াল রাখি। আর আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে মনে করি
আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না, এবং উনি ওনার আশেপাশে যারা আছেন, হয়তো আমি বললে ঠিক হবে না, আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না। আপনার কেন আমি বলছি, আপনার এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলছি আপনি একটু ভেবে দেবেন। এটা এফআইআরটা তো আপনি জানেন এফআইআরটা কি হয়েছে। এফআইআরটাতে বলা হয়েছে যে বিক্ষোভকারীদের মধ্যে নিজেরা গোলাগুলি করে, নিজেরা পাথর মেরে তার গায়ে গুলি লেগেছে। অথচ আমরা পরিষ্কার দেখেছি, আমাদের ওই সময় আমাদের মিডিয়ার মধ্যে আমরা দেখেছি, এবং এখনো দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে যে ছেলেটিকে কিভাবে মারা হয়েছে, এবং তার হাতে কোনো হাতিয়ার ছিল না, তার হাতে একটি হাতে লাঠি ছিল। আনফর্চুনেটলি সে যখন প্রথম বুলেটটা মারে, যদি রাবার বুলেট হয়ে থাকে, ওটা লাঠি দিয়ে সে ডিফেন্ড করার চেষ্টা করছে, তারপরে গুলি মেরেছে, তারপর শব্দ আসলো কি মার 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 মার, লেগেছে লেগেছে লেগেছে, মার 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 মার। এই জায়গাতে আপনি দেখেন তার এফআইআরটা কিভাবে করেছে। এবং এখন প্রধানমন্ত্রী বলছে কয়েকদিন আগে যে হ্যাঁ, পুলিশের গুলিতে রং করে একজন মারা গেছে। উনি আর বাকিটা বলেননি, বাকিদের কথা বলেননি, অথচ 34 জনকে নিয়ে আসা হয়েছে গণভবনে। আমি মনে করি ওনার আশেপাশে যারা আছেন তারা প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য না দিয়ে আজকে এই অবস্থার মধ্যে আমরা পড়েছি। আমি কেন বলছি, যদি আমাকে সময় দেন আমি আরেকটু বলি। আমি একটু, যেহেতু ডিফেন্সের চাকরি করেছি, একটু সিকিউরিটির বিষয়টি আমি কথা বলি। আজকে প্রশ্ন উঠেছে যে বিটিভি জানালো সেতু ভবন আর বাড়ির কাছে, আবার ছাদে উঠলে সেতু ভবন দেখা যায়। সেতু ভবন জানালো যে এটা মহাখালীর একদম হার্ট অফ মহাখালী। তারপরে আপনার খাজা সেন্টার, যেটা মহাখালীতে, ওটা জ্বালানো। আমি আসছি জেলে, আমাকে একটু সময় দেবেন, আমি আপনাকে বলি। আমি যতদিন সামরিক বাহিনীতে চাকরি করছি, সেনাবাহিনীতে চাকরি করছি, যে সমস্ত পদে চাকরি করেছি, there is something known as KPI, Key Point Installation। এখন বোধহয় বাংলাদেশে 200-র উপরে আছে। প্রতিটি জেল কেপিআই, এই ধরনের বিটিভি টপ মোস্ট কেপিআই, এবং এই কেপিআই এর উপরে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজার তৈরি করা আছে যে এটাকে কিভাবে ডিফেন্ড করতে হবে, এটাকে যদি হামলা হয় তাহলে কিভাবে, কে কি অ্যাকশন নেবে। এখন আমি যদি বলি যে এইগুলাতে কোনো ডিফেন্সই ছিল না, কোনো পুলিশ ছিল না, পুলিশ থাকলেও তারা একটা ফায়ার করেনি, যেখানে মরে যাওয়ার কথা মানুষ যারা হামলা করে, তারা মরেনি, মরেছে কিন্তু রাস্তায় ইয়াং ছেলেমেয়ে। এই যে কেপিআই গুলোকে রক্ষা করলো না, বিটিভিতে আজ পর্যন্ত কেউ অ্যাটাক করতে পারেনি। বিটিভি ইটসেলফ ইজ এ ফোর্স। এবং সেইখানে আজকে পত্রিকা পড়লাম যে 177 জন পুলিশ নিয়ে আসছিল, কেউ বললো যে না যাওয়া যাবে না, ওখানে হাজার হাজার লোক, তাদের হাতে রাইফেল, স্বয়ংক্রিয় 7.62, যে রাইফেল পুলিশের হাতে থাকার কথা নয়, সেই রাইফেল আমাদের পুলিশের হাতে। এবং পুলিশ যেভাবে গোলাগুলি করেছে, আমার মাঝে মধ্যে মনে হয়েছে যে প্রবাবলি আমরা একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফিল্ম দেখি। তো এই জায়গাগুলোতে যেই প্রশ্নগুলো উঠেছে, অন্তত আমি উঠাতে পারি যে কেপিআই গুলো কেন সিকিউর করা হলো না। জি ডক্টর শাখাওয়াত হোসেন, আমি বলছি একটু অ্যাডভোকেট, জি শেষ করুন। আমি শেষ করব। জি, জেল ব্রেক হয়েছে, জেলটা কিভাবে ব্রেক হলো, এগুলো ইনকোয়ারি কে করবে? বললেই হলো যে অমুকে করছে, তমুকে করছে, তমুকে করছে। জি আমি বরং একটু অ্যাডভোকেট আফজাল হোসেনকে একটু করে শুনি যে ওনার দিক থেকে নিশ্চয়ই, যেহেতু উনি ওনার দলটি আছে ক্ষমতায়, তিনি নিশ্চয়ই এক ধরনের ব্যাখ্যা বলতে পারবেন আমাদেরকে, বা একটু পরিষ্কার করতে পারবেন, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব, এগুলো রক্ষা করতে না পারা সরকারের দুর্বলতা, এই ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূন্য। ব্রিগেডিয়ার ডক্টর শাখাওয়াতও একই রকম প্রশ্ন তুললেন, আপনি জবাবটা একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকেই। দেখুন, একটা নৃশংস ঘটনা অথবা ধ্বংসযজ্ঞ,
এবং সেই ধ্বংসযজ্ঞ যখন বাংলাদেশে হলো, এটিকে আমি মনে করি যে এর টোটাল দায় দায়িত্ব অথবা হতাহতের ঘটনার সমস্ত তদন্ত সবই তো চলছে, সবই হবে, দায় দায়িত্ব অবশ্যই কারো না কারো নিতে হবে। কিন্তু আমি যেটা মনে করি এখন যেটা হলো যে আমাদের আসলে দেশের শান্তি দরকার, স্বস্তি দরকার, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কারণ এই বাংলাদেশে অতীতে তো এটাই তো সেই বাংলাদেশ যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মানুষ সম্ভ্রম দিয়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আবার এই বাংলাদেশেই তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার সমস্ত আয়োজনটি সম্পন্ন হয়েছিল সেই কি বলে 21শে আগস্টের গ্রেনেড হামলা করে। আল্লাহ রসিম রহমতে তিনি বেঁচে গিয়েছেন, কিন্তু আইবির রহমান সহ কতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে। আবার এই বাংলাদেশেই তো একেবারে গুজব সৃষ্টি করে চাঁদে সাইদিকে দেখা যায়, তারপরে পুলিশ বাহিনীর উপর নৃশংস হামলাযজ্ঞটা হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি যে এখন আসলে এইরকম ব্লেম দিয়ে জি নিশ্চয়ই অ্যাডভোকেট আফজাল হোসেন, যখন 21শে আগস্টের গ্রেনেড হামলা হলো তখন তো আসলে আপনারা ক্ষমতায় ছিলেন না, কিন্তু এখন যখন বিটিভিতে দুর্বৃত্তরা আগুন দিল, এখন তো আপনারা ক্ষমতায়, যে এখন তো রক্ষা করার দায়িত্ব আপনাদেরই নাকি? না, অবশ্যই রক্ষা করার দায়িত্ব, অবশ্যই নিরাপত্তা শান্তি অবশ্যই দিতে হবে। আপনারা খেয়াল করুন যে এই বাংলাদেশে এই যে কারফিউ যেদিন দেওয়া হলো, সেনাবাহিনী যখন নামলো, যদি এইরকম পরিস্থিতি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এই সরকারকে মানে এইভাবে সহযোগিতা করে আইন প্রকারী সংস্থা এবং সেনাবাহিনী না আসতো, তাহলে কিন্তু যারা দুর্বৃত্ত, যারা এই সকল অপকর্মকে ধ্বংসযজ্ঞ করেছে, তারা ঢাকা শহরে যে তাণ্ডবলীলাটা চালাতো, সেটা থেকে আমি মনে করি আমরা কেউ রেহাই পেতাম না। এখানে আমরা যারা কথা বলছি, আমরাও কোনো না কোনোভাবে ভিকটিম হয়ে যেতাম। সুতরাং আমরা সেই জায়গায় যেতে চাই না, আমরা বাংলাদেশটাকে বাঁচাতে চাই, এবং সেই বাংলাদেশ বাঁচানোর জন্য অবশ্যই দায়িত্বশীল আচরণটি করতে হবে। দায়িত্বশীল আচরণ না করে শুধুই যদি আমরা মানে পারস্পরিক দোষারোপের রাজনীতিটা এই মুহূর্তে করি, সেটি আমি মনে করি ভুল করা হবে। আর ছাত্র সমাজ, তাদের নেতৃত্বে যারা আছেন, তাদের ব্যাপারে আমি মনে করি যে সরকারের দায়িত্বশীল জায়গায় যারা আছেন, অবশ্যই ছাত্রদের ব্যাপারটি অত্যন্ত সংবেদনশীল, এটিকে খুবই গুরুত্ব সহকারে হ্যান্ডেলিং করতে হবে। এবং এর সাথে যেহেতু বাংলাদেশের সকল ছাত্র সমাজের একটা ইমোশন জড়িত, এবং শুধু ওই যারা আন্দোলন করেছে তারাই না, সকল দলের সকল পরিবারের কোনো না কোনো সদস্যদের সাথে কিন্তু এই আন্দোলনের একটা যোগাযোগ ছিল অথবা যৌক্তিকতা ছিল, এবং আমাদের দলের পক্ষ থেকে সেই যৌক্তিকতা মেনেও নেওয়া হয়েছে, এবং সমস্ত দাবি দেওয়া যারা আন্দোলনকারীরা যা চায়নি সেটাও করা হয়েছে। এখন তবে কেন আরও আন্দোলন চলবে? আমি মনে করি যে এতে আরও এক ধরনের আমাদের অগ্রযাত্রাটা হয়তো মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা হিসেবে আসবে। কিন্তু 30 লক্ষ শহীদের রক্তের জি নিশ্চয়ই অ্যাডভোকেট আফজাল হোসেন, দেশের প্রশ্নে সবারই এক হবার কথা, অবশ্যই দেশের প্রশ্নে সকলকেই এক হতে হবে, বরঞ্চ কোন পথে সমাধান সেটা খুঁজে বের করতে হবে। দেখছেন রাজনীতি, আমরা কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত 6 সমন্বয়কের সিগনেচার করা একটি কাগজ পেয়েছি, যেটি ডিবি অফিস থেকে পাওয়া গিয়েছে, এবং সেখানে সমন্বয়কারীরা বলছেন, তারা 6 জনই স্বাক্ষর করেছেন এবং বলছেন যে কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। একই সঙ্গে দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে সমন্বয়কেরা কিছু একটা খাচ্ছেন, সেই ছবিও বিরতিতে আমি দেখতে পেলাম। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের 12 শিক্ষকের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন, তবে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে দেখা করেননি গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ।
এক সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলামের মা মমতাজ নাহার প্রশ্ন তুলেছিলেন, সন্তান মা বাবার কাছে নিরাপদ, ডিবি অফিসে কিসের নিরাপত্তা, নানান ধরনের খবর এবং ঘটনার পর আমরা এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে এই 6 জনের স্বাক্ষর করা একটি কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া স্যার, ওরা যে তাদের স্বাক্ষর করা যে কাগজটি আসলো, এই ঘোষণার পর বা তাদের স্বাক্ষর করা এই কাগজ আসার পর আসলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে স্যার আপনার মনে হচ্ছে? প্রথমত আমি একটা কথা বললাম যে আবু সাইদের ব্যাপারটা নিয়ে যখন কথা উঠেছে, এফআইআর যেটা দিয়েছে আমার মনে হয় সেটা আবার পুনঃতদন্ত করা উচিত, পুনরায় সেটা সংশোধন করে দেখা উচিত যে সঠিক ঘটনাটা কি হয়েছে। এটাও তো একটা দুঃখজনক যে একজন শিক্ষার্থী মারা গেল, সবাই দেখেছে, সেখানে পুলিশ একটা রিপোর্ট দিল, সে ব্যাপারে আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে 12 জন শিক্ষক গিয়েছে, হারুনুর রশিদ সাহেব দেখা করেন নাই। এই যে জিনিসটা, এটা আমার মনে হয় উনি যত ব্যস্ত হয়ে থাকুক না কেন, উনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আপনারাও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পদার্থবিজ্ঞানের, তো সেখানে শিক্ষকদেরকে 1 মিনিটের জন্য হলেও হ্যালো করা তো উচিত ছিল, বা ওনার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে পাশে যে স্যার ব্যস্ত, আপনারা একটু চা খেয়ে চলে যান। আমি শুনেছি একটু আগে যে আমাদের শিক্ষকরা নাকি দেখা করতে পারে নাই। শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেখানে সেটা করা উচিত ছিল। আর আমাদের যে শিক্ষার্থীদেরকে যেখানে নেওয়া হলো সেখানে তারা একটা বিবৃতি দিয়েছে, যেটা আপনি এখন বললেন আমি জানি না, সেটা ক্যাম্পাসে যাওয়ার পরে বুঝতে পারবো। তবে আমি যেটা শিক্ষার্থীদের সাথে কথা বলছি গত কয়েকদিন, এই গত 5-7 দিন, শিক্ষার্থীরা কোনো এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ এখানে সেখানে কোনো শিক্ষার্থী কখনোই জড়িত ছিল না। আপনি দেখেন এই যে ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখেছি যে 218 জন এখন আহত অবস্থা যারা আছেন, মাত্র 2 জন শিক্ষার্থী। সাধারণ জনগণ কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে, কেউ হয়তো পথচারী ছিল, কেউ হয়তো ইনভলভ ছিল, কে ইনভলভ ছিল না ছিল এটা তদন্তে চলে আসবে। তা আমি মনে করি যে শিক্ষার্থীরা যদি এই বিবৃতিটা দিয়ে থাকে, আমি মনে করি শিক্ষার পরিবেশের জন্য, এই যে দেখেন এইচএসসি পরীক্ষা চলছে, মাত্র 3টি পরীক্ষা হলো, কিন্তু শিক্ষার্থীরা হতাশ, তারা কি করবে। তারপরে যখন সবগুলো কলেজ বন্ধ, আপনার এখন শিক্ষা জীবনের মাঝামাঝি অবস্থা, যেখানে শিক্ষার্থীরা শিখবে অনেক কিছু, তারপর বার্ষিক পরীক্ষা দিবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ও বন্ধ, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ দিয়েছে, যদিও আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের একটা আন্দোলন আছে, সেটাও আমরা মনে করি যে সরকারের সাথে আমাদের ইতিবাচক আলোচনা চলছে, হয়তো বা সেটাও সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি। তো আমরা আশা করি যে দেশটা আমার, দেশকে আমরা সবাই ভালোবাসি, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ, আমার মনে হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু কন্যাও যে দেশটাকে যে অর্থনৈতিকভাবে যে জায়গায় নিয়ে গিয়েছে, যদিও এখন সারা বিশ্বে অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যেই আছে, সেখানে বাংলাদেশেও হয়তো অর্থনীতি, যাই হোক, আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধু যখন 10 জানুয়ারি দেশে ফিরছিলেন তখন ডেভিড ফস্টার বলেছিল, বঙ্গবন্ধু আপনার দেশেতে কিছুই নাই, সব ধ্বংস আর ধ্বংস, বলে তো আমার মাটি আর মানুষ থাকলে আমি এটাকে একদিন সোনার বাংলা করব। আমি মনে করি যে মানুষ থাকলে, জি স্যার, মাটি এবং মানুষ থাকলে এ দেশকে যে কোনো অবস্থা থেকে আসলে আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। মানুষ খুবই ইম্পর্টেন্ট, সেটা বঙ্গবন্ধু নিজেও বলে গিয়েছিলেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে 19 জুলাই রাতে কারফিউ জারি করার প্রেক্ষাপট বর্ণনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ওই রাতে শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। আপনার বিশ্লেষণ কি বলে? তিনি যেমনটা করে বলছেন, 19 জুলাই রাতে কারফিউ জারি না করার বিকল্প আর কিছু কি ছিল? বাংলাদেশে শ্রীলঙ্কার মতো গণভবন মানে যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, সেই রকম পরিস্থিতির কোনো আশঙ্কা আপনি দেখেছিলেন কিনা? দেখুন, ওবায়দুল কাদের সাহেব বড় মানুষ, বড় মাপের মানুষ, রাজনীতি করেন, এবং ওনার কাছে অনেক তথ্য আছে যেগুলো আমার কাছে ডেফিনেটলি নাই। উনি যে সংখ্যাটা করেন, উনি সবচেয়ে একটা করেছিলেন গণ অভ্যুত্থান। এখন উনি নিজেই বলছেন গণ অভ্যুত্থান হয়ে গিয়েছিল, সেটাকে আটকাবার জন্য ওরা কারফিউ দিয়েছে। কারফিউ সেনাবাহিনীর ডাকা একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট যখন বলা হয়, তখন উপদ্রবিত কেউ দেয়, আপনার ডিস্টার্বড এরিয়া ছাড়া আমরা সেনাবাহিনীকে ওইভাবে নামাই না। আমি একটু ছোট্ট কথা বলি আপনাকে এখানে, নিকল, আমি একটু ফিরে যেতে চাই এরশাদ সাহেবকে যখন
এরশাদ সাহেব কারফিউ এবং সেনাবাহিনীর কথা বলেছিলেন, তখন কিন্তু আমরা প্রত্যেকে মানা করেছিলাম যে না, দ্যাটস ইউ ডোন্ট রিজলভ পলিটিক্যাল ক্রাইসিস লাইক দিস। পলিটিক্যাল ক্রাইসিস পলিটিক্যাল ভাবেই করতে হবে। বিষয়টা আপনি যদি খুলে দেখেন যে একটা ছোট্ট বিষয় ছিল, সেই ছোট্ট বিষয়টিকে এত বড় কিভাবে হয়েছে, আমি যেতে চাই না সে প্রসঙ্গে। আমি যে প্রসঙ্গটি বলতে চাচ্ছি, দেখুন আমি এখন কেউ 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 স্বীকার করুক বা না করুক, আমরা একটা অত্যন্ত বড় আন্তর্জাতিক একটা সমস্যার মধ্যে আছি। আজকে পেপারে পড়লাম যে 154 ভেরি প্রমিনেন্ট টিচার্স, বিশ্বের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর, তারা সেখান থেকে তারা চিঠি দিয়েছে এই বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যে নির্মমতা হয়েছে তার খতিয়ে দেখার জন্য। কাজে আপনি চিন্তা করে দেখেন, তারপরে তাছাড়া ইউনাইটেড নেশনসে এই ইউএন মার্কা গাড়ি বের করা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আমরা শুনছি, এক ধরনের প্রেশার তো আছে। তারপরে অর্থনৈতিক ব্যাপার তো আমার মনে হয় এই কথাটা উঠেছে। আমরা এইগুলো নিয়ে আলোচনা করি, বেটার হাউ টু রিজলভ দিস প্রবলেম। আমি যে কথাটি আপনাকে লাস্টে যেটা বলতেছিলাম যে ব্লেম গেম করা হচ্ছে না, এখানে কথা হচ্ছে যে আপনি বেসিক যে জায়গাগুলো যেখানে ফেলিয়ার, সেই ফেলিয়ারগুলো যদি আপনি বের না করতে পারেন, কে কি কার উদ্দেশ্য কী ছিল সেটা পরে হবে। আমি যেটা বললাম, একটি জেল কিভাবে এই পরিস্থিতিতে, হুইচ ইজ এ কেপিআই, এই জেল কিভাবে এইভাবে ওভাররান হতে পারে বাই ফিউ পিপল। আর আপনি যদি বলেন যে কারফিউ ইজ দ্য লাস্ট রিসর্ট, সেনাবাহিনী নামানো ইজ দ্য লাস্ট রিসর্ট। এদেশে জনগণ সেনাবাহিনীকে যথেষ্ট সমীহ করে বলে কনফ্রন্ট করেনি, কারণ সেনাবাহিনীর কাছে ওই ওয়েপন আছে যেগুলো নিয়ে নেমেছে, এগুলো অলমোস্ট এখন আমাদের পুলিশের কাছে আছে। সমীহ করে বলে, এবং সামরিক বাহিনী ডেফিনেটলি তারা অত্যন্ত ধৈর্য দেখিয়েছে, তারা রাইফেলটা তাকও করেনি, করতে পারে না, কারণ এটা তো তাদের দেশ। তো সেই জায়গাতে কারফিউ ওয়াজ দ্য লাস্ট রিসর্ট। এখন বলা প্রবলেম হচ্ছে এই কারফিউ আপনি এতগুলো ফোর্স দিয়ে ঠেকাতে পারলেন না, সেনাবাহিনীকে নামাতে হলো, কারফিউ দিতে হলো, এবং তারপরে পরিস্থিতি এখন যতটুকু সামলা দেওয়া আছে তা আছে। কিন্তু আমরা কি করছি, আমরা আনইউজুয়াল কতগুলো কাজ করছি। একটু ধৈর্য ধরুন, 1 মিনিট। এই যে আপনি বললেন 6 জন সমন্বয়কারী একটা লিখিত দিয়েছে, কোথায় বসে দিয়েছে? উইল ইট বি অ্যাকসেপ্টেবল? আমি শামীম পাটোয়ারি সাহেবকে জিজ্ঞেস করি, ইভেন এটা যদি আইনে যায়, আইনের চোখে কি ইট ইজ অ্যাকসেপ্টেবল? কেন করছি আমরা? আমরা বলছি তার কাছ থেকে উত্তরটা নেই। এদের সাথে কেন সরকারি দল কথা বলতে পারছে না, একজন মন্ত্রী কথা বলতে পারছে না? কথা বলেছে তো, জি কথা বলেছেন, মন্ত্রীরা কথা বলেছেন তাদের সঙ্গে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রধানমন্ত্রী বলেছেন এটা বোধহয় অর্থনীতি ভঙ্গুর করার ষড়যন্ত্র, বলেছেন বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়ার ষড়যন্ত্র এটা। এই ষড়যন্ত্র কারা কেন করছে? বারবার জামাত বিএনপির নাম আসছে, আন্তর্জাতিক শক্তির নাম আসছে, ছোট করে একটু বলতে হবে। জি, সময় টিভিতে একটা রিপোর্ট দেখলাম যে ভারতীয় গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং চায়না একত্রে এটাকে ফান্ডিং করেছে। তার তো কিছু থাকে না যদি এই তিনটাতে যাও। এগুলো মিথ। প্রথম কথা হচ্ছে অর্থনীতি ভঙ্গুর হয়েছে আমাদের দুর্নীতির কারণে, এটা অনেক আগেই হয়ে গেছে। এটার জন্য আন্দোলন হয়নি, তবে আন্দোলনটাকে বেগবান করতে পারে। দ্বিতীয় যেটি হচ্ছে যে আমাদের এই আওয়ামী লীগ সরকার কিন্তু 16 বছর ক্ষমতায় ছিল, এক খাদ্য নিরাপত্তা ছিল, এটা একটা ভালো জিনিস। আর ছিল একটা ভীতি ছিল যে ছাত্রলীগ খুব শক্তিশালী সংগঠন, যুবলীগ শক্তিশালী সংগঠন, আওয়ামী লীগ, এই ভীতিটা কিন্তু এই আন্দোলনে মানুষের ছাত্রর কেটে গেছে। পুলিশের ভীতি ছিল, কেটে গেছে। বিজিবির ভীতি ছিল, কেটে গেছে। হেলিকপ্টার চপার দিয়ে গুলি করেছেন, কোথায় চলে গেছেন? যুদ্ধ ঘোষণা করেছেন নিজের দেশের মানুষের বিরুদ্ধে। তারপরও কোনো জায়গায় কিন্তু এই ছাত্র জনতা পরাজিত হয়নি। সেনাবাহিনী নামানোর পরে, কারফিউ দেওয়ার পরে সরকার কিছুটা নিয়ন্ত্রণ আসতে পেরেছে। তো এর আগের এতগুলো লেয়ার কি করে ব্যর্থ হলো? একটা কারণে ব্যর্থ হয়েছে, সংখ্যার কারণে ব্যর্থ হয়েছে। প্রতিটি স্পটে 10,000, 20,000, 30,000, 40,000 ছাত্র জনতা ছিল। এখন আপনি সবাইকে জামাত বলবেন, সবাইকে রাজাকার বলবেন, সবাইকে ষড়যন্ত্রকারী বলবেন? এই তত্ত্ব দিয়ে দেশ চলবে না। এই ছাত্রদের সাথে আপনি আলোচনা করতে চান, ওপেন আলোচনা করেন। সকল পলিটিক্যাল পার্টি থাকবে অবজারভার হিসাবে, এক পাশে ছাত্ররা থাকবে, এক পাশে মন্ত্রীরা থাকবে। ছাত্রদের কিছু দাবি যৌক্তিক, মামলাপত্র আপনি বলছেন জামাত শিবির ষড়যন্ত্রকারী, মামলা দিচ্ছেন তো ছাত্রদের নামে, অ্যারেস্ট করছেন ছাত্রদের। যে লাশ পাওয়া যাচ্ছে নামগুলো, পুষ্প, মুগ্ধ, সব তো ছাত্র।
আপনি কি বলছেন? আপনার ন্যারেটিভস আর বাস্তবতার মধ্যে অসংখ্য ডিফারেন্স আছে। এখনও সরকার প্রতিনিয়ত ভুল করে যাচ্ছে। লাস্ট রিজোর্ট সেনাবাহিনী, আপনি 4.5 বছরে সেনাবাহিনী নামালেন অনেক পলিটিক্যাল ইস্যু, 6 মাসে, তাহলে 4.5 বছর কীভাবে চালাবেন? এরপরে আপনার কী রিজোর্ট আছে? আপনি সব শক্তি এক্সট করে ফেললেন। অর্থাৎ আপনাকে ডায়ালগে আসতে হবে, ন্যাশনাল ঐক্যমত গড়তে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে দিচ্ছি, শুনেন, এই মুহূর্তে যদি আমাদের মায়ানমারের সাথে যুদ্ধ হয়, তাহলে এই সেনাবাহিনী কি আমাদের এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকবে, না বর্ডারে কাজ করবে? বিজেপি কি বর্ডারে কাজ করবে, না দেশের মানুষের বিরুদ্ধে আন্দোলন দমন করবে? কোস্টগার্ড কি আমাদের নেভাল এরিয়া প্রোটেক্ট করবে, নাকি রাস্তাঘাটে মানুষকে চেক করবে? ট্রাফিক পুলিশ কি ট্রাফিক কন্ট্রোল করবে, নাকি এই কারফিউ ইমপ্লিমেন্ট করবে? স্ট্রাকচার ধসে যাচ্ছে। একটা এক্সপ্রেসওয়ে আমাদের ছিল ভালো, ওটা বন্ধ করে রেখেছেন, মানুষ ট্রাফিকে কষ্ট পাচ্ছে। মানুষকে জনদুর্ভোগ থেকে রক্ষা করেন এবং আলোচনা করেন। আলোচনা করতে হবে। জি, অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনি সব কিছু শুনলেন, সাথে আমি একটা প্রশ্ন করতে চাই। কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতি, 19 জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আপনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন কি তাহলে সেই আশঙ্কা কেটে গেছে? দেখুন, আন্দোলনকারীরা তাদের তাদের যে বিভিন্ন রকমের ষড়যন্ত্রকারীরা আন্দোলনকারীদের কাঁধে ভর করে যে সকল অপকর্ম তৈরি করার চেষ্টা করেছিল, তার মধ্যে অবশ্যই তারা এই রকম একটি ঘটনা ঘটানোর একটা ব্যর্থ চেষ্টা তাদের ছিল। এবং আমরা দেখেছি যে কিভাবে তারা 27 নম্বর, তারপর মোহাম্মদপুরের পাশে রেসিডেন্সিয়াল কলেজের আশেপাশে এবং অন্যান্য জায়গায় তারা সমবেত হওয়ার চেষ্টা করছে। এবং আমাদেরও তো আমরা যখন খোঁজখবর নিয়েছি, এগুলো তো আমরা জেনেছি, এবং সেই কারণেই মাননীয় আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু এই কথাটি বলেছেন। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ কখনোই ভীতির সঞ্চার করে না। আওয়ামী লীগ গণমানুষের রাজনৈতিক সংগঠন এবং জনগণের উপর ভরসা করে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করে, এবং আওয়ামী লীগ কখনোই সেনা শাসনের গর্ভে জন্ম লাভ করে নাই। সেনা শাসনের গর্ভে জন্ম লাভ করে বিএনপি জাতীয় পার্টি, তারাই কিন্তু এই দেশে ভীতির সংস্কৃতি চালু করেছে। এবং কিভাবে তারা গুম করেছে, হত্যা করেছে, এবং সেলিম দেলোয়ার, রাউফোন, বসুনিয়ার যে মিছিলের সারি, সেটা তো কোন সময় হয়েছে সেটা আমরা সকলেই জানি। সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি একটা হলের ভিপি ছিলাম, সুতরাং আমি জানি যে সেই সময় কিভাবে ভীতির সঞ্চার করা হয়েছিল। সুতরাং এখন অনেক গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই কিন্তু গণতান্ত্রিকভাবে যখন একটি দাবি আসে, সেই দাবি গণতান্ত্রিক সরকারই কিন্তু বাস্তবায়ন করেছে। এবং এটি অতীতে অনেক সরকারই কিন্তু সামান্য বাস্তবায়ন করে নাই, সামান্য সার চাইতে গিয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, অথবা বিদ্যুৎ চাইতে গিয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু আজকে কোটা সংস্কারের যে দাবি, সেই সকল দাবি গণতান্ত্রিক সরকার আছে বলেই কিন্তু শতভাগ পূর্ণ হয়েছে। সুতরাং মাঝখানে যে ঘটনাটি ঘটেছে, যে এই 7 দিনের মধ্যে, এই 7 দিন বাংলাদেশে কিন্তু কোনো কোটার মাধ্যমে না নিহত হয়েছে, কিন্তু আপনি খেয়াল করবেন এই 7টা-8টা দিন বাংলাদেশে কোনো কোটা ছিল না। উচ্চ আদালত হাইকোর্টের রায়ের মাধ্যমে যখন পরিপত্রটি আসে এবং উচ্চ আদালতের যখন 6 সপ্তাহের কারণে এটিকে স্থগিত করা হয়, তখন কিন্তু কোটা বলতে কোনো জিনিস ছিল না। কিন্তু তারপরও কোটার পক্ষে একটা আন্দোলন হলো। যাই হোক, আন্দোলন হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম অ্যাডভোকেট আফজাল হোসেন, আমি যে প্রশ্নটি করেছিলাম, সেই আশঙ্কা কি কেটে গেছে? গণভবন দখলের ষড়যন্ত্রের কথা আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সেই আশঙ্কা কেটে গেছে। গণভবন দখল করার শক্তি কারো নাই। আমি আশঙ্কা করছি আরেকটা জিনিস হলো, আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্রের কথা বললেন, তো সেই ষড়যন্ত্র তো অবশ্যই আছে। কারণ আপনি দেখেন যে বাংলাদেশে একটাও যখন লাশ পড়ে নাই, তখনও 2 জন মানুষ মৃত্যুবরণ করেছে। স্টেট ডিপার্টমেন্টের সেই সেখান থেকে সে বক্তব্যটি এসেছে। এবং তারপরে আপনি দেখেন যে এই যে ষড়যন্ত্রের যে ডালপালা বিস্তার করে, গুজব বৃষ্টি করে এই যে ষড়যন্ত্রগুলো হলো বাংলাদেশে, এর দায় কে নেবে? সুতরাং আমি যেটা মনে করি, আজকে ফখরুল সাহেব অথবা ওই যে বিএনপি ছাত্রদল, তারা যেভাবে উৎসাহিত হয়ে তাদের নেতাকর্মীদের নামিয়েছিল, আমি মনে করি যে তারাও একটি এই ঘোলা পানিতে মাছ শিকার করে সেখান থেকে ফায়দা হাসিল করতে চেয়েছিল। অ্যাডভোকেট আফজাল হোসেন, যেই পানি ঘোলা করতে চাক, কাউকেই পানি ঘোলা করতে দেওয়া হবে না। ষড়যন্ত্র যেই করুক, এদেশ আমার, আপনার, সকলের, দেশটা আমাদের,
আমরা দেশকে ভীষণ ভালোবাসি। আগামী পর্বে আবারও রাজনীতিতে দেখা হবে।